বুদ্ধিমান ব্যক্তি নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 2, যেখানে গ্যাসের আচরণ, আমরা আগামীকাল পার্ট 1টি কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এ তোমাদের এই চ্যাপ্টারটির সম্পর্কে আমরা অনেক কিছু ধারণা অর্জন করেছিলাম, কিভাবে এটা আমরা কমপ্লিট করব। তো সেখানকার মধ্যে আমাদের প্রথম টপিক ছিল যে গ্যাসের চাপ ও আয়তন। তার মধ্যে আমরা চাপের কয়েকটা অংশ আমরা জেনেছিলাম, এবং আজকে আমরা তার পরবর্তী অংশগুলো জানব। আমরা আলোচনা যেটা শুরু করছিলাম যে গ্যাসের চাপ ও আয়তন। যারা গতকাল ক্লাস করেছিলে তারা জানোই। তো এখানে আমাদের প্ল্যানটা কি ছিল, যে চাপ এবং আয়তন, চাপের মধ্যে সংজ্ঞা এবং সমীকরণ, একক, রাশি এগুলো হয়ে গিয়েছিল। দুটো কেবলমাত্র বাকি ছিল। দুটো কি কি? একটা হচ্ছে পরিমাপ বাকি ছিল, আর চাপের মধ্যে হয়ে গেল, এবং আয়তনের মধ্যে বাকি ছিল যে সংজ্ঞা এবং একক। ওকে, এটাই বাকি ছিল। তো এখন আমরা এই মুহূর্তে গ্যাসের পরিমাপ সম্পর্কে আলোচনাটি শুরু করছি। ওকে, তাহলে আমরা পয়েন্ট দিচ্ছি যে গ্যাসের পরিমাপ। এখন আচ্ছা, গ্যাসের চাপ পরিমাপ। এই চাপকে আমরা কিভাবে পরিমাপ করব? আমরা দুটো ক্ষেত্রতে পরিমাপ করব। একটা ফার্স্ট, বায়ুমণ্ডলের মধ্যে চাপ বায়ু রয়েছে, সেই বায়ুমণ্ডলীয় বায়ুর চাপ পরিমাপ। তাহলে আমরা লিখি যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ। ওকে, এবং বিতে, যে কোনো পাত্রের মধ্যে, যে কোনো বদ্ধ পাত্র মানে আবদ্ধ আছে, আবদ্ধ পাত্রের চাপ পরিমাপ। ওকে, এখন আমরা প্রথমত শুরু করব কি, যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ। তাহলে এ বলে আবারও একবার পয়েন্ট দিয়ে দিই, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ। এখন এই বায়ুমণ্ডলের মধ্যে আমাদের যে চাপ রয়েছে, সেই চাপ পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করি, যে ব্যারোমিটার যন্ত্র। তাহলে আমরা লিখতে পারি যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়। এখন এই ব্যারোমিটার আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী টরিসেলি এই ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেন। ব্যারোমিটার আবিষ্কার করে। কিভাবে করে? এই ব্যারোমিটারের মধ্যে পারদস্তম্ভ থাকে, ওই পারদস্তম্ভের উচ্চতা দেখে নির্ণয় করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি পারদস্তম্ভের উচ্চতা দেখে
নির্ণয় করা হয়। ওকে, এই হচ্ছে আমাদের ব্যারোমিটার সম্পর্কে একটু সাধারণ জ্ঞান অর্জন হয়ে গেল। এখন কিভাবে নির্ণয় করা হয় সেটা নেক্সট পেজে দেখব। তার আগে আমরা একটু যন্ত্র এবং এই বিজ্ঞানী টরিসেলিকে দেখে নিই। এই হচ্ছে আমাদের ব্যারোমিটার যন্ত্র। ওকে, এটি হচ্ছে ব্যারোমিটার যন্ত্র আর এই হচ্ছে বিজ্ঞানী টরিসেলি। ওকে, কাটিংটা দেখেছো তো? খুব সুন্দর কাটিং করেছে, কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে। আচ্ছা, ইনি হচ্ছে বিজ্ঞানী টরিসেলি। এখন এই বিজ্ঞানী টরিসেলি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিভাবে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা সম্ভব সে সম্পর্কে একটি সূত্র প্রকাশ করেছিল। সূত্রটা কি সেটা আমরা এখন করব। আচ্ছা, এখানে কিছু ধরে নেব, যে ধরি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা। ব্যারোমিটারের মধ্যে যে পারদটি থাকে, এই যে ব্যারোমিটার দেখেছো এটি কাঁচের দণ্ড রয়েছে, এর মধ্যে এরই সাইডে ছোট্ট ছোট্ট স্কেল দেখতে পাচ্ছ কি তোমরা? এই ছোট ছোট স্কেল রয়েছে আর এর মধ্যে পারদ পরিপূর্ণ রয়েছে এই কাঁচের নলের মধ্যে। ওকে, ওটি ওই কাঁচের নলের মধ্যে পারদটি ঠিক ওঠানামা করবে। যেমন তোমরা থার্মোমিটারে দেখেছো, জ্বর পরিমাপ করার সময় ওটা যখন টেম্পারেচার পায়, আমাদের শরীরের টেম্পারেচার পেলে ওর মধ্যে যে একটি পারদ রয়েছে সেই পারদটি বেড়ে যায়, আর তার পাশেই স্কেল দেওয়া রয়েছে। ঠিক জিনিসটা ঠিক একই রকমের এটা। ওকে, আচ্ছা, এখানে তাহলে আমরা দেখে নেব যে ব্যারোমিটারের ধরি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা, পারদস্তম্ভের উচ্চতা কত আমরা ধরে নিলাম এইচ। ওকে, এবং এখানে যে পারদটি রয়েছে পারদের ঘনত্ব, আমরা ধরে নেব কি ডি। ওকে, এখন যে স্থানের মধ্যে আমরা বায়ুর চাপটি নির্ণয় করব সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ সমান আমরা ধরলাম জি। ওকে, আমাদের চাপ নির্ণয় করার জন্য এই তিনটে জিনিস প্রয়োজন। তাহলে আমরা চাপের সমীকরণটি লিখতে পারি যে চাপ পি সমান হয়ে থাকে এই পারদস্তম্ভের উচ্চতা এইচ ইন্টু পারদের ঘনত্ব ডি ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। এটি হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের সূত্র। এটি একটু মার্ক করে রেখে দেব। ওকে, এখন এই সমীকরণ দিয়ে আমরা কিছু যে কোনো একটা স্থানের আমরা ওই চাপটি নির্ণয় করার চেষ্টা করব একটা উদাহরণের সাপেক্ষে। তাহলে উদাহরণ দিয়ে আমরা লিখতে পারি, এক মিনিট, যে উদাহরণ হোয়াইট কালারটা নিয়ে আমরা তাহলে এখানেও প্রথম ধরে নেব, ধরি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা, বা লিখতে পারি কোনো স্থানে মানে যে স্থানের বায়ুর চাপ নির্ণয় করব সেই স্থানের, এখানে লিখতে পারে নির্ণীয় স্থান, লিখতে পারি, কোনো সমস্যা নেই। স্থানের পারদের উচ্চতা এইচ সমান ধরলাম 76 সেন্টিমিটার। ওকে, এবারে আমরা জানি কি
আমরা জানি পারদের ঘনত্ব ডি সমান, আমরা সর্বত্র সবসময়ের জন্য পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হিসাবে ধরব। ওকে, আর একটা কিসের মান প্রয়োজন, যে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ কি জি সমান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও সব ক্ষেত্রে সমান হয়ে থাকে। এবার কোনো কোনো বই আছে জি সমান 980 দেওয়া রয়েছে, বা কোথাও কোথাও 981 দেওয়া রয়েছে, আবার কোথাও কোথাও 980.6 ও দেওয়া রয়েছে। তোমরা যে কোনো একটা মান ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে যে স্থানটির আমরা বায়ুর চাপ নির্ণয় করব সেখানে আমাদের তিনটি মানের প্রয়োজন, তিনটি মান পেয়ে গিয়েছি। তাহলে সমীকরণটা কি ব্যবহার করব, যে চাপ পি সমান এইচ ডিজি, এটাই সমীকরণ আমরা আগে জেনেছি। এইচের মান কত 76 সেন্টিমিটার ইন্টু ডি এর মান কত 13.6 গ্রাম পার সেন্টিমিটার। আচ্ছা, পার না দিয়ে এটাকে তোমাদের বোঝানোর সুবিধার্থে নিচে সেন্টিমিটার কিউব দিই, ইন্টু জি এর মান কত 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই উপরের পয়েন্ট তুললে আমরা নিচে 10 পেয়ে যাব, নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের থাকছে কি, যে 76 ইন্টু 136 ইন্টু 98। ওকে, এটা হচ্ছে আমাদের সংখ্যা থাকছে। আর এককের মধ্যে কি থাকছে, সেন্টিমিটার, আর এখানের সেন্টিমিটার কিউব রয়েছে, তাও মানে 3টি সেন্টিমিটার। তাহলে উপরের একটা সেন্টিমিটার, নিচের একটা সেন্টিমিটার কেটে গেল, তাহলে নিচে আর 2 সেন্টিমিটার থাকছে, সেন্টিমিটার স্কোয়ার। আর উপরে গ্রাম ইন্টু সেন্টিমিটার। এখানেও কিন্তু সেন্টিমিটার কাটতে পারতাম, কিন্তু কাটিনি কেন, কারণ পরবর্তীতে আমাদের সলিউশনটা সহজ করার জন্য। ওকে, আর নিচে রয়েছে সেকেন্ড স্কোয়ার। আশা করছি এ পর্যন্ত বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে মানগুলো রয়েছে, এই মানগুলোকে আমরা গুণ করলে পেয়ে যাব 1.012 ইন্টু 10⁵ এত। আচ্ছা, এখানে এই গ্রাম সেকেন্ড স্কোয়ার, আচ্ছা গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, একে আমরা একত্রে বলবো ডাইন। ওকে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা ছোট্ট জিনিস একটু বলে দিই। এখানে আমরা যেটি গুণ করেছি, এটিকে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে যে 1.01200। ওকে, তো এই মানটি বা একে আমরা লিখতে পারি যে 1012928। এ মানটিও আমরা লিখতে পারি, কারণ ওই যে 3টে মান করেছি ওগুলোকে গুণ করলে আমাদের এই মানটি আসছে। তো সেখানে আমরা কি করেছি, যে 10⁻, পয়েন্ট দিয়ে 10⁵ করে দিয়েছি। একেও আমরা করতে পারি যে 0.2928। কটা শূন্যর আগে দশমিক দিয়েছি, যে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা সংখ্যার আগে আমরা দশমিক দিয়েছি, অর্থাৎ 10⁶ হয়ে যাবে। ওকে,
আচ্ছা, সেখানে আমরা 10⁵ করেছি বোধহয়। আচ্ছা, 10⁵ নয়, এটা হচ্ছে 6 করো। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এভাবেই আমরা ক্যালকুলেশন করেছি। ওকে, তাহলে এটাকে আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এই ছিল আমাদের যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয়। এখন নেক্সট পরবর্তীতে আমরা জানব যে কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ নির্ণয় কিভাবে করা সম্ভব, যেটা আমরা এখানে পয়েন্ট করেছিলাম। এই যে কোনো আবদ্ধ পাত্রে বায়ুর চাপের পরিমাপ, এইটা সম্পর্কে আমরা এখন জানব। তাহলে হেডিংটা দিয়ে দিই। বিতে যে কোনো আবদ্ধ পাত্রে বায়ুর চাপ পরিমাপ। ওকে, এখন একটা পাত্রের মধ্যে, এটা তো আমরা বায়ুমণ্ডল সম্পর্কে জানলাম। একটা পাত্র ধরলাম, একটা গোলাকার পাত্র রয়েছে। এই পাত্রের মধ্যে কিছু বায়ু অবস্থান করেছে, এর মুখ বন্ধ। এই পাত্রের মধ্যে বায়ু যেটি রয়েছে সেই বায়ুর চাপ কত হবে, সেই চাপ নির্ণয় করার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করব সেই যন্ত্রর নাম হচ্ছে ম্যানোমিটার। তাহলে লিখব ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আবদ্ধ পাত্রের চাপ নির্ণয় করা হয়। এই ম্যানোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেন? 1661 সালে জার্মান বিজ্ঞানী অটো ভন গুয়েরিক আবিষ্কার করেন। ওকে, এখন এই আবদ্ধ পাত্রে বায়ুর চাপ নির্ণয় করাটা সম্পর্কে আমরা অল্প কিছু জ্ঞান অর্জন করলাম। এখন এই যন্ত্রটা কেমন কি বা সে সম্পর্কে একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই যে যন্ত্র, এটি হচ্ছে ম্যানোমিটার যন্ত্র। ম্যানোমিটার ঠিক ইউর মতো দেখতে, একটা নল আর কি। ওকে, এই যে নল, এর দুই মুখ খোলা অবস্থাতে রয়েছে। এটি একটা ইউ আকৃতির নল, যার একটি বাহু হচ্ছে ছোট হয় আর একটি বাহু বড় হয়। আর যেই বিজ্ঞানীটি আবিষ্কার করেছিল অটো ভন গুয়েরিক, এই যে অটো ভন গুয়েরিক। ওকে, খুব সুন্দর দেখতে। আচ্ছা, এখন এই ম্যানোমিটার যন্ত্রের কিছু প্রকার রয়েছে, দু প্রকার হয়। একটা প্রকার হচ্ছে এই যে দুটো নল রয়েছে, দুই নলের দুই মুখ খোলা অবস্থাতে থাকে। যখন খোলা অবস্থাতে থাকে তখন আমরা বলবো মুক্ত প্রান্ত ম্যানোমিটার। আর যখন একটা প্রান্ত, মানে এই বড় প্রান্তটা বদ্ধ অবস্থায়, ঢাকা দেওয়া অবস্থাতে থাকবে, তখন আমরা সেই ম্যানোমিটারকে বলবো বদ্ধ প্রান্ত ম্যানোমিটার। ওকে, এর মধ্যেও পারদ অবস্থান করে, কোনো সমস্যা নেই। ঠিক ব্যারোমিটারে যেমন আমরা দেখেছিলাম ঠিক সেরকমই। তাহলে আমরা এখানে লিখে নেব যে ম্যানোমিটারের প্রকারভেদ। ওকে, প্রকারভেদ হচ্ছে দু রকমই হয়ে থাকে। একে হচ্ছে কি মুক্ত প্রান্ত ম্যানোমিটার,
যেখানে দুই মুখ খোলা থাকে, দুই মুখ খোলা থাকে। নেক্সট দ্বিতীয়ত হচ্ছে কি বদ্ধ, বদ্ধ প্রান্ত ম্যানোমিটার, যেখানে বড় প্রান্ত বদ্ধ থাকে। এখন এই মুক্ত প্রান্ত ম্যানোমিটারের সাহায্যে কিভাবে একটি পাত্রের চাপ নির্ণয় করা হয় সে সম্পর্কে আমরা জানবো এখন। তাহলে আমরা এখানে হেডিং দেই যে মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্ত ম্যানোমিটারের সাহায্যে, ম্যানোমিটারের সাহায্যে আবদ্ধ বায়ুর চাপ নির্ণয়, আবদ্ধ বায়ুর চাপ নির্ণয়। এই মুক্ত ম্যানোমিটারের সাহায্যে যেভাবে চাপটি নির্ণয় করা হয় তার তিনটি ক্ষেত্র থাকে। ওকে, আমরা এখন প্রথম ক্ষেত্র নিয়ে জানব। প্রথম ব্যাপারটা কি হচ্ছে বা এই স্থানে কি হচ্ছে ব্যাপারটা পুরো স্ট্রাকচারটাই তোমাদের একটু বলে দিই। আমরা পাত্রটা ধরেছিলাম কেমন, একটু গোলাকৃতি পাত্র বা যে কোনো পাত্র হোক, কোনো সমস্যা নেই, পাত্রের মধ্যে গ্যাস থাকলেই হলো, এর মধ্যে গ্যাসীয় কণাগুলো রয়েছে। ঠিক সেই ইউ আকৃতির নলটিকে এখানে আমরা যোগ করব। এই যে ইউ আকৃতির নলকে যোগ করলাম, দুই প্রান্ত খোলা অবস্থাতে আছে, কোনো সমস্যা নেই। এখন এই দুটো পাত্রকে কানেক্ট করে দেওয়া হলো আর একটি নলের দ্বারা। এর মধ্যে এই যে আবদ্ধ পাত্রের মধ্যে যে বায়ুটি রয়েছে তার চাপকে আমরা P1 নির্ণয় করলাম, মানে P1 ধরলাম। এখন আমাদের P1-এর মানটা নির্ণয় করতে হবে। আর ঠিক এই যে একটি বাহুর প্রান্ত খোলা অবস্থাতে রয়েছে, এটা তো হচ্ছে বায়ুমণ্ডলে খোলা অবস্থায় রয়েছে, তাহলে এখানে বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করছে। আর বায়ুমণ্ডলের চাপ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানি। আমরা এই যে পরিবেশের মধ্যে খোলামেলা অবস্থাতে ঘুরে বেড়াচ্ছি, আমাদের মাথার ওপর যে বায়ুমণ্ডল রয়েছে, আমাদের মাথার ওপর প্রায় 10 টন বল প্রয়োগ করে থাকে আমাদের মাথার ওপর। মানে আমরা একভাবে বলতে পারি আমাদের মাথার ওপর 10,000 কেজি একটি ভারী বস্তু চাপানো আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন? কারণ আমরা এই পরিস্থিতিতে ছোট থেকেই অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমাদের ওই 10,000 কেজি ওটা আমাদের মাথার ওপর কিচ্ছুই মনে হয় না। আমাদের এই যে বায়ুমণ্ডলটি ঘুরে বেড়াচ্ছে, ওই বায়ুমণ্ডলের ভর আমাদের মাথার ওপর প্রয়োগ করছে প্রায় 10,000 কেজি। ওকে, ঠিক সেরকমই এই ছোট নলটার ওপরেও বায়ুমণ্ডল বল চাপ প্রয়োগ করছে, আমরা ওই চাপকে ধরলাম P0। ওকে, এখন এদিকে আবদ্ধ পাত্রের চাপ, এদিকে বায়ুমণ্ডলের চাপ, দুদিকেই চাপ প্রয়োগ করা হচ্ছে আর মাঝখানে রয়েছে পারদ। যখন দুই দিকের চাপ সমান হবে, পারদের লেভেলও সমান হবে। ওকে, তো এই জিনিসটাই আমরা প্রথমত পড়ব যে পারদের লেভেল যদি সমান হয়, তাহলে এখানে আমরা লিখে নেব যে আবদ্ধ বায়ুর চাপ, আবদ্ধ যে কথাগুলো বললাম সেটাই এখানে লিখব। আবদ্ধ পাত্রের চাপ আমরা কি ধরেছি? P1। ও বায়ুমণ্ডলের চাপ
বায়ুমণ্ডলের চাপ কত ধরেছি P0 সমান হলে P1 এবং P0 এর মধ্যে সম্পর্ক কেমন হবে, যে P1 সমান P0, এই হচ্ছে আমাদের প্রথম সম্পর্কটি হয়ে গেল। যখন সমান হবে না, যদি এদিকে বেশি হয় বা এদিকে বেশি হয়, তাহলে আমরা দুই দিকের বেশি সম্পর্কে আমরা এখন জানব পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রতে। তাহলে পরে আবার হেডিং দেই দ্বিতীয় ক্ষেত্রতে। তাহলে এখানে আমাদের চিত্রটি কেমন হবে? চিত্রটি ঠিক একই রকমের, আগের মতো আমরা একটি পাত্র অঙ্কন করে নেব। এই হচ্ছে আমাদের পাত্র, এই হচ্ছে আমাদের ম্যানোমিটার। এদের দুজনকে আমরা একটি নলের মাধ্যমে কানেক্ট করে দেব। এই আবদ্ধ পাত্রের মধ্যে যে বায়ু রয়েছে এটি হচ্ছে P2 ধরলাম, তাহলে আমাদের P2 এর মানটি নির্ণয় করতে হবে। আর ঠিক এই খোলা পাত্রের মধ্যে বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করছে, একে আমরা নাম দিলাম কি, এটি হচ্ছে P0। ওকে, আর এর মধ্যে পারদ রয়েছে। এবারে যখন এই পাত্রটির বায়ুর চাপ বেশি হবে, তখন কি হবে, ওই পারদটিকে ঠিক অপোজিট নলের দিকে বেশি করে ঠেলে দিচ্ছে। যখন এই P2 এর চাপ বেশি হচ্ছে, তখন ওই পারদটি চাপ পেয়ে বড় নলের উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এদের মধ্যে একটি পারদ লেভেলের পার্থক্য বুঝতে পারছো? এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা ধরলাম H2। ওকে, তাহলে এই P2 এর চাপ কত হবে? এই H2, এই যে এর মধ্যে যে পারদটি রয়েছে, এই পারদের চাপ এবং তার সঙ্গে বায়ুমণ্ডলের চাপ, এই দুটোকে যোগ করে দিলে আমরা P2 এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব যে ধরি আবদ্ধ বায়ুর চাপ, আবদ্ধ পাত্রের বায়ুর চাপ P2 বায়ুমণ্ডলের চাপের থেকে কম হলে তাহলে বায়ুমণ্ডলের চাপের থেকে, বায়ুমণ্ডলের চাপের থেকে কম বলছি, বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি হলে পারদ স্তম্ভের দুই ক্ষেত্রে পারদ স্তম্ভের পার্থক্য, দুই ক্ষেত্রে পারদ স্তম্ভের পার্থক্য কত? H2। ওকে, অতএব P2 সমান হয়ে যাবে কি, যে H2 উচ্চতায়, আচ্ছা এখানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P0, লেখা হয়নি, লিখে দিলাম। H2 উচ্চতায় পারদের চাপ প্লাস P0। ওকে, আর H2 উচ্চতায় পারদের চাপ কত, যেটা আমরা ঠিক
আগে আমরা জেনেছিলাম বায়ুমণ্ডলের চাপ, তাহলে H2 এবং D এবং G এদের গুণফল H2 উচ্চতা পারদের চাপের সমান হয়ে থাকে। তাহলে এত প্লাস P0, এটা তাহলে কার মান নির্ণয় করলাম? P2 এর মান নির্ণয় করলাম আবদ্ধ পাত্রের বায়ুর চাপ। ওকে, আশা করছি বুঝতে পারছো। ঠিক এখানে আমরা যেটি জানলাম, আচ্ছা এখানে কি এই ডি এবং জি কি সেটা কি লিখে দিতে হবে? আচ্ছা লিখেই দিই। এটা হচ্ছে যে পারদের ঘনত্ব হচ্ছে ডি এবং হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি জি। ওকে, আচ্ছা নেক্সট আমরা পরবর্তীতে যাব তৃতীয় ক্ষেত্রতে। তৃতীয় ক্ষেত্রতে আমরা যাচ্ছি। তৃতীয় ক্ষেত্রতে কি হয়ে থাকে? এই হচ্ছে পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, আমরা ধরলাম P3। এর মধ্যে আমরা ম্যানোমিটারটিকে যোগ করব ঠিক আগের মতো। এর উপরের প্রান্তে বায়ুর চাপ প্রয়োগ হচ্ছে কত? P0। ওকে, এদের দুজনকে একটি নলের মাধ্যমে যোগ করে দিলাম। যাই হোক, চিত্রটা হয়তো ঠিকমতো হয়নি। আচ্ছা, ধরলাম এদের মধ্যে পারদের লেভেল বা পারদ একটি অবস্থান করেছে। যখন আগেরটা আমরা করেছিলাম, যখন এই আবদ্ধ পাত্রে বায়ুর চাপ বেশি হয়, যদি কম হয় তাহলে কি হবে? তাহলে এই P0 বা বায়ুমণ্ডলের চাপ এখন সুযোগ পেয়েছে কি এই পারদটাকে ওর দিকে ঠেলে দেবে, কারণ এর চাপ বেশি হচ্ছে। বেশি হওয়ার জন্য পারদের লেভেল কি হবে? এই পাত্রের দিকে পরপর ধীরে ধীরে উপরের দিকে উঠে আসবে। কারণ কি এর ক্ষমতা কম আর এর ক্ষমতা বেশি, তাই এ তাকে ঠেলে দিচ্ছে। তাহলে এই দুই ক্ষেত্রে পারদের লেভেলের পার্থক্য কত? পারদের লেভেলের পার্থক্য হচ্ছে H3 ধরলাম। তাহলে P3, এক মিনিট, তাহলে P3 সমান হয়ে যাবে, কিছু সমস্যা হচ্ছে। P3 সমান হয়ে যাবে কি এই H3 উচ্চতার যে লেভেলটি রয়েছে, আচ্ছা H3 নয়, P0 থেকে H3 এই পারদের যে চাপ তার থেকে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এটাই আমরা এখানে লিখব, ঠিক আগেরটা যেমন করেছিলাম, যে আবদ্ধ বায়ুর চাপ P3 বায়ুমণ্ডলের চাপ P0 এর থেকে কম হলে পারদ দুই ক্ষেত্রে পারদ স্তম্ভের উচ্চতার পার্থক্য হবে H3। অতএব P3 সমান হয়ে যাবে P0 মাইনাস H3 উচ্চতায় পারদস্তম্ভের
পারদস্তম্ভের চাপ। ওকে, তাহলে P0 মাইনাস H3 উচ্চতায় পারদস্তম্ভের চাপ কত? H3 DG, আর এই হচ্ছে P3। এই হচ্ছে আমাদের সমীকরণ। এই হচ্ছে আমাদের তিনটি ক্ষেত্র হয়ে গেল। তিনটি ক্ষেত্রর সাহায্যে আমরা মুক্ত ম্যানোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করতে পারি। এরপরে আমরা যাব আবদ্ধ। যদি দুই পাশ বদ্ধ অবস্থায় থাকে, আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রটি নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তৃতীয় হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা তাহলে করব দ্বিতীয় নম্বর পয়েন্ট দিই যে বদ্ধ প্রান্ত ম্যানোমিটারের সাহায্যে আবদ্ধ বায়ুর বা আবদ্ধ পাত্রের বায়ুর চাপ নির্ণয়। ওকে, আচ্ছা, এটা ঠিক কেমন হবে চিত্রটা একবার দেখিয়ে দিই। ঠিক একই রকমের পাত্র করলাম। ওকে, ঠিক আগেরই মতো একটি ম্যানোমিটার করব, কিন্তু এটি একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা কি? আগে আমরা ঠিক এই উপরের প্রান্তটি খোলা রেখেছিলাম, এখন আমরা বদ্ধ করে দেব। এখানে কোনো P0 প্রয়োজন নেই। এখন এই পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, ধরলাম P4। এখন এই দুজনকে কানেক্ট করব। এর মধ্যে ঠিক আগেরই মতো পারদ অবস্থান করেছে। ওকে, এখন এই পাত্রের মধ্যে যে চাপটি রয়েছে সেই চাপ সর্বদা এই উপরের বাহুর দিকে পারদটিকে ঠেলে তুলবে। কারণ কেন? এদিকে চাপ দেওয়ার মতো কেউ নেই, কেবলমাত্র একজনের ক্ষমতা। একলার ক্ষমতা বেশি হোক বা কম হোক, সব সময়ের জন্য এই উপর দিকেই ঠেলবে, কারণ ওর বিপরীত দিকে বাধা দিয়ে ওকে ঠেলবার মতো আর কেউ নেই। তাহলে P4 চাপ প্রয়োগ করে কতটা পারদস্তম্ভ উপরে তুলে দিল। তাহলে এই দুই ক্ষেত্রে পারদস্তম্ভের পার্থক্য কত ধরব? H4 ধরলাম। আর উপরের এই যে স্থানটি রয়েছে, এই স্থানটিকে আমরা বলবো কি? টরিসেলির শূন্যস্থান। ওকে, একে আমরা বলবো টরিসেলির শূন্যস্থান বলবো। ওকে, তাহলে এখানে আমাদের কি ভাষাটা হবে? ঠিক আগেরই মতো, যে আবদ্ধ বায়ুর চাপ আবদ্ধ বায়ুর চাপ P4 হলে বদ্ধ ম্যানোমিটারের দুই প্রান্তের পারদের পার্থক্য H4। অর্থাৎ চাপ P4 সমান হয়ে যাবে কি? H4 উচ্চতায় পারদস্তম্ভের চাপ। ওকে, এর সঙ্গে যোগ P0 বা মাইনাস P0 করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে P0 এর কোনো গল্পই নেই। ওকে, তাহলে H4 উচ্চতায় পারদস্তম্ভের চাপ কত হবে?
H4DG। তাহলে এটি কার মান হলো? P4 এর মান। এই হচ্ছে আবদ্ধ বা বদ্ধ প্রান্ত ম্যানোমিটারের দ্বারা আবদ্ধ পাত্রের বায়ুর চাপ নির্ণয়ের সমীকরণ হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের পুরো চাপের গল্প। আমরা চাপের গল্প শেষ করলাম। এখন আমরা শুরু করব যে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আমরা এখানে হেডিং দেই যে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন এটা একটা বড় কিছু টপিক নয়, ছোট্ট একটা টপিক, আজকেই শেষ হয়ে যাবে। গ্যাসের আয়তন, একে আমরা বলবো ভলিউম অফ এ গ্যাস। ভলিউম অফ এ গ্যাস। এখানে আমরা সংজ্ঞা জানব, যে সংজ্ঞা। তাহলে আমরা হেডিং দিই প্রথমত সংজ্ঞা। সংজ্ঞাটা কি হচ্ছে আগে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপরে আমি সংজ্ঞাটা লেখাচ্ছি। ধরো এই পাত্রটি রয়েছে, এই পাত্রটির মধ্যে অসংখ্য ছোট ছোট গ্যাসের অণুগুলো রয়েছে। আর এই পাত্রটিকে এমন একটি পরিস্থিতিতে রাখা হয় যেখানে চাপ P এবং গ্যাসটির উষ্ণতা T, এই দুটো মান যেন সমান থাকে, পরিবর্তন যেন না হয়। যেমন গতকাল বলেছিলাম, কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। সেই রকম পরিস্থিতিতে এই একটা অণু থেকে আর একটা অণুর মধ্যে আকর্ষণ বল বিশেষ একটা থাকে না। যে যেদিকে যেতে চায় চলে যাচ্ছে, যে যাকে ছেড়ে যেতে চায় চলে যাচ্ছে, একে অপরের মধ্যে স্বাধীন, কেউ কারো মধ্যে আবদ্ধ নয়। যখন অণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে তখন ওই অণুগুলো যে আকার ধারণ করে সেই আকারটিকে আমরা বলবো আয়তন। ঠিক ওই ব্যাপারটাই আমরা এখানে একটু ভাষার মাধ্যমে তুলে ধরব। যে কোনো চাপ ও উষ্ণতায় লিখব কি? যে কোনো চাপ ও উষ্ণতায়, যেটা তোমাদের আগেই বলে দিচ্ছে যে চাপ এবং উষ্ণতা স্থির থাকবে, যে কোনো একটা মান। উষ্ণতার জন্য গ্যাসের অণুগুলি কম আকর্ষণের জন্য, কম আকর্ষণ বা আকর্ষণ নেই বললেই চলে, আকর্ষণের জন্য চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে। যে পাত্রে গ্যাসকে রাখা হয়, যে পাত্রে গ্যাসকে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করবে। কারণ উপরে যদি আমি একটা ঢাকনা দিয়ে দেই, ওই গ্যাসগুলো আর কোনো দিকে যেতে পারবে না, ওই গ্যাসগুলো ওই পাত্রের মধ্যে চারিদিকে ঘোরাফেরা করবে। তাই বলা হচ্ছে যে পাত্রে গ্যাসকে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, সেই পাত্রের আকার ধারণ করে। এবং এবং বাদে ওই পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন বলে। ওকে, আশা করছি এই গ্যাসের আয়তন জিনিসটা কি বোঝা গিয়েছে।
এখন আয়তনটি তো আমরা জানলাম, এর একক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। তাহলে আমরা হেডিং করি যে একক। একক আমাদের দুই রকমই আছে, একটা হচ্ছে সিজিএস একক, আর একটি রয়েছে এসআই একক, আর একটি কি ঠিক গতকাল যেটা বলেছিলাম ব্যবহারিক একক। ব্যবহারিক একক, আরও বিভিন্ন ধরনের একক রয়েছে, সে এফআইএসসি করে করে অনেক কিছু রয়েছে, সেগুলো ওই ব্যবহারিক এককের মধ্যেই লিখে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সিজিএস এককটা কি? সিজিএস একক হচ্ছে ঘন সেমি। ঘন সেমি, একে আমরা সেন্টিমিটার কিউব লিখতে পারি বা একে সিসি লিখতে পারি। ওকে, আর এসআই একক কি হবে? যে ঘন মিটার। ঘন মিটার, তাহলে একে আমরা লিখব মিটার কিউব। ওকে, এগুলো ব্র্যাকেটের মধ্যে রাখো। আর ব্যবহারিক একক কি হবে? লিটার হতে পারে, মিলিলিটার হতে পারে এবং ডেসিমিটার কিউব হতে পারে। এই হচ্ছে তিনটি ব্যবহারিক একক রয়েছে। এখন এই যে এককগুলো লিখে দিলাম, এই একটা একক থেকে আর একটা এককের মধ্যে সম্পর্কগুলো লিখে দিই। যে সম্পর্কগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এই ম্যাথ থেকে মানে এই চ্যাপ্টার থেকে যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া থাকে, সেই ম্যাথগুলো সলিউশন করার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। এই মিটার কিউব এবং সেন্টিমিটার কিউব, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 মিটার কিউব সমান হয়ে থাকে 1 2 3 4 5 6 এত সেন্টিমিটার কিউব, বা আমরা একে লিখতে পারি 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। ওকে, আরও বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। 1 লিটার, 1 লিটার হয়ে থাকে 1000 সেন্টিমিটার কিউব। ওকে, আচ্ছা 1 মিনিট, কিউব, বা আমরা একে লিখতে পারি 0.001 মিটার কিউব। মিটার কিউব। ওকে, এবার 1 লিটার সমান 1000 ml হয়ে থাকে। 1000 ml সমান 1000 সেন্টিমিটার কিউব হয়ে থাকে, সমান 1 ডেসিমিটার কিউবও হয়ে থাকে। আবারও রয়েছে 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব সমান 1 মিনিট, 1000 লিটার। ওকে, এই কয়েকজনের মধ্যে এরকমই সম্পর্ক রয়েছে। ওকে, তো তোমাদের ম্যাথমেটিক্যাল হিসাবে যেখানে যেমন প্রয়োজন হয়ে থাকবে তেমন তোমাদের এই সম্পর্কগুলোকে কাজে লাগাতে হবে। এবং কিভাবে কাজে লাগাতে হবে, তোমাদের এই যে থিওরি ক্লাসগুলো করাচ্ছি, এই থিওরি ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করব। আর সেই ম্যাথগুলো নিয়ে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, সেই ম্যাথ থেকে তোমাদের একটা টপিকও তোমাদের মিস হবে না। পরীক্ষার জন্য তোমাদের খুব সুন্দরভাবে বোঝাবো, যাতে কোনোভাবে সমস্যা যেন না হয়। ওকে, তাহলে এই সম্পর্কগুলো দেখে রাখবে, বোঝানোর দায়িত্ব আমার। ওকে, তো আজকে আমাদের ক্লাসটি এটুকুই ছিল। এবার আমরা আগামীকাল অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে একটু টাইম লাগবে, এখান থেকে তোমাদের
বা আজকে আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাস থেকে তোমাদের গত বছর বা এর আগে যেমন মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে সেখানে কেমন কোশ্চেন এসেছে সেরকম একটু টাইপ নিয়ে একটু আলোচনা করব, আর কয়েক মিনিট সময় লাগবে। আচ্ছা, এখান থেকে 2013 সালে একটি কোশ্চেন ছিল। কোশ্চেনটি যে কোনো গ্যাসের আয়তন বলার সময় চাপ ও উষ্ণতার উল্লেখ থাকে কেন? এই কোশ্চেনটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2013-তে এসেছিল। যেমন তোমাদের কিছুক্ষণ আগে পড়ানোর সময় এই যে গ্যাসের আয়তন বলেছিলাম, এখানে চাপ এবং উষ্ণতা, এই কথাটি বলার কারণ কি? এই কথাটি বলার কারণ হচ্ছে, প্রথমত আমাদের এক কথায় বলতে পারি যে গ্যাসের আয়তন উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে, বা চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে। যেমন একটা সহজ সরল কথা বলতে পারি, তোমার পরিচয় দেওয়ার জন্য তোমার প্রথমত বাবা এবং মায়ের নাম বলতে হবে। কেন বলো? কারণ ওটাই হচ্ছে তোমাদের আসল ভিত, ওখান থেকেই তোমাদের সৃষ্টি। ওকে, ঠিক তেমনই এই আয়তন বলার সময় চাপ এবং উষ্ণতাকে বলতে হবে, এটাই হচ্ছে এই আয়তনের বাবা মা। এবারে কীরকমই এর ওপর নির্ভর করে সেটা তোমাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। একটা পাত্র নিলাম, পাত্রর মধ্যে যদি উষ্ণতাকে টেম্পারেচারকে স্থির রাখলাম, যে কোনো একটা টেম্পারেচার, এবং এই পাত্রের মধ্যে উপরে একটা ভারী বস্তু দিলাম। ওকে, এই ভারী বস্তুটি দিয়ে যখন আমি চাপ দিচ্ছি, এর মধ্যে যে গ্যাসের আয়তনগুলো রয়েছে, আয়তনগুলো পরপর ছোট হয়ে যাচ্ছে। প্রথমত ছিল ওই ভারী বস্তুটি ওখানে ছিল, যখন আমরা এই জায়গাতে আনলাম একে চাপ দিয়ে, তখন এর আয়তন, গ্যাসটির আয়তন ছোট হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে উষ্ণতাকে স্থির রেখে যদি চাপকে বাড়ানো হয় তখন আয়তন ছোট হবে, এবং যদি চাপকে কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আয়তন বৃদ্ধি পেয়ে যাবে। চাপকে যদি কমিয়ে দেওয়া হয়, উপর দিকে তুলে দিলে, তাহলে আয়তনটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে ঠিক এই জিনিসটা আমরা এখানে লিখব। যদি উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় মানে কমে যায়, এবং আয়তন যদি চাপ হ্রাস করা হয়, চাপ কমিয়ে দেওয়া হয়, হ্রাস করলে আয়তন কি হয়? আয়তন বৃদ্ধি পায়। ওকে, এখন আমরা যেটা করলাম যে উষ্ণতাকে স্থির রেখে, এখন যদি আমরা চাপকে স্থির রাখি, ঠিক একই রকমের পাত্র নিলাম, এর মধ্যে একটা ভারী বস্তুকে রেখে দিলাম, এটি হচ্ছে স্থির, চাপ পি স্থির আছে, এর মধ্যে গ্যাসীয় অণুগুলো অবস্থান করেছে। নিচ থেকে যদি একটা উনুনের মাধ্যমে একে তাপ দেওয়া হয়,
ওকে, তাপকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই গ্যাসীয় অণুগুলো ওই তাপ বা উত্তপ্ত হয়ে অণুগুলো মানে খুব শক্তিশালী হয়ে যাবে। আর শক্তিশালী হওয়ার ফলে পাত্রের মধ্যে জোর করে বল প্রয়োগ করবে, আর এর ফলে এই পাত্রটির আয়তন বেড়ে যাবে। ওকে, যদি আমরা উষ্ণতাটাকে মানে ওই অণুগুলোকে গরম না করে যদি আমরা ঠান্ডা করে দেই, মানে উষ্ণতাটা যদি কমিয়ে দেই, তাহলে অণুগুলোর শক্তি যেটা বেড়ে গিয়েছিল সেটা পরপর ধীরে ধীরে কমতে থাকবে। আর কমে গেলে কি হবে, পাত্রটা ঠিক আগের পরিস্থিতিতে ফিরে আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন আমরা উষ্ণতাকে বৃদ্ধি করছি তখন অণুগুলো শক্তিশালী হয়ে শক্তিশালী হয়ে ওই পাত্রটির থেকে আয়তন বাড়িয়ে দিচ্ছে, এবং উষ্ণতাটাকে কমিয়ে দিলে তার আয়তন পরপর ছোট হয়ে যাচ্ছে। তো ওটাই আমরা এখানে লিখব, যদি চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন হ্রাস পাবে। এবং উষ্ণতা হ্রাস করলে আয়তন, এটা ভুল করে ফেললাম, যদি উষ্ণতাকে বৃদ্ধি করা হয় তাহলে আয়তনও বৃদ্ধি হবে, এখানে হ্রাস করে দিয়েছি, এটা হচ্ছে বৃদ্ধি পাবে, এবং উষ্ণতাকে যদি হ্রাস করা হয় তাহলে আয়তনও হ্রাস হবে। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। নেক্সট আর একটি তোমাদের কোশ্চেন ছিল, যে কোশ্চেনটি এই যে এখানে রয়েছে তুলে ধরেছি তোমাদের সামনে। এসটিপিতে এন সংখ্যক N2 অণু যদি ভি লিটার আয়তন অধিকার করে তবে এসটিপিতে N/2 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু কত আয়তন অধিকার করবে, যেটা 2014 সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল। তো আমাদের এখানে কি বলছে, যে এসটিপিতে এন সংখ্যক N2 অণুর আয়তন ভি লিটার। আচ্ছা, এখানে এই যে মানে শব্দটি বলেছে বা এই যে বাক্যটি বলেছে, এখানে আমরা একটা কথা বলতে পারি বা লজিক একটু লাগাতে পারি, এন সংখ্যক N2 অণুর আয়তন ভি লিটার। শুধু N2 নয়, যে কোনো গ্যাসের জন্য তার মধ্যে যতগুলো অণু রয়েছে প্রত্যেকটা অণুর আয়তন সমান। ধরলাম তোমাদের বোঝানোর জন্য N2, এখানে 10টি অণু আছে। কার্বন ডাইঅক্সাইড CO2, এখানেও 10টি অণু আছে, এবং এছাড়াও আরও ধরতে পারি CH4 মানে মিথেন, এখানেও 10টি অণু আছে। এখানেও 10টি অণু, এখানেও 10টি অণু, এখানেও 10টি অণু, প্রত্যেকের আয়তনও সমান হবে, ভি লিটার, এখানেও ভি লিটার। এই গ্যাসের ওপর কোনো নির্ভর করে না, কেবলমাত্র অণুর ওপর নির্ভর করে। যেহেতু অণু সমান সেহেতু আয়তনও সমান। আমরা এই কথাটি ক্লাস 9-এ জেনে এসেছি। ওকে, আশা করছি তোমাদের মনে রয়েছে, মানে মনে পড়েছে, কোনো সমস্যা নেই। তো ঠিক ওই জিনিসটাই আমরা এখানে একটু লিখে নেব, যে আমরা
জানি এসটিপিতে সকল গ্যাসের জন্য সমসংখ্যক অণুর আয়তন সমান। সমসংখ্যক অণুর আয়তন সমান, অর্থাৎ এসটিপিতে n সংখ্যক কার্বন ডাই অক্সাইড মানে CO2 অণুর আয়তন কত হবে? v লিটার হবে। ওটাই আমরা এখন জানলাম যে দুই ক্ষেত্রেই সমান। তাহলে এসটিপিতে n সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন যদি v লিটার হয়, তাহলে ওই এসটিপিতে n/2 সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত হবে? v/n ইন্টু n/2। n কেটে গেল, তাহলে আমাদের থাকছে কি? v/2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে কমেন্টে জানিও। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমরা যে টপিকটি কমপ্লিট করলাম, এই টপিক থেকে তোমাদের গত 2014-তে এই কোশ্চেনটি এসেছিল এবং 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। এছাড়া এই টপিকগুলো থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু এই টপিকগুলো তোমাদের জানা দরকার। এই টপিকগুলোর সাথেই পরবর্তী যে চ্যাপ্টারের পড়াগুলো রয়েছে সেগুলো কানেক্ট রয়েছে। যদি এটা না করো সেগুলো কমপ্লিট করতে পারবে না, কিন্তু সেখান থেকে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন এসেছে। ওকে, তাহলে আজকে তোমাদের টপিকের মধ্যে এটুকুই তুলে ধরেছিলাম, যথারীতি কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই সেই সমস্যার সমাধানটা আনবো খুব তাড়াতাড়ি। তো যারা নতুন ছিলে তাদেরকে বলবো, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে এবং একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, ওখানে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমাদের ওই গ্রুপেই পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে এবং কিছু এমসিকিউ টাইপ কোশ্চেনও আপলোড করা হয়। তোমরা ওখান থেকে একটু খুব হেল্প পেতে পারো। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। সবাইকে থ্যাংক ইউ বলি।